সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘন্টা আলটিমেটাম, শিক্ষকদের সাদা দলের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আজ ব্লকেডের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ, গণতন্ত্রে ফেরার লক্ষণ নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দুদকের সাবেক চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ঘোষিত ৪৮ ঘন্টা আলটিমেটাম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। প্রশাসনের আশ্বাসে ১.৫ ঘন্টা পর অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রিপোর্ট জিয়া খানের। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানের সাথে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, মামলার অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। ৬ দিন শেষে যে ইন্টিগ্রেশন করে যা পাওয়া গেল, এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ৬ দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি টিমটাকে, ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভলি ছিল, এখন ডিবি এটাকে হয়তো আরও অ্যাক্টিভ থাকবে এবং আরও একটু খানিকটা টেক ওভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আসামির সংখ্যা বেড়েছে এবং এটাকে কি বলা হয়, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ৬ দিনের, সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৬ দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসবে। আমরা এখনো তাদেরকে প্রশাসনকে কাজ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। আমরা যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে তার জন্য তাদেরকে আমরা এই পর্যাপ্ত সময় দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি এই সময়ের পরেও তারা আসল খুনিকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। হত্যার মোটিভ এবং খুনিদের গ্রেফতার না করায় নিজের শঙ্কার কথা জানান সাম্যর ভাই। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই 2 জন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দলটি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ক্যাম্পাসে ভাসমান ভবঘুরে লোক উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সে সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিকেলে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে রমনা কালী মন্দির এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি জোরদার করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এসব বাস্তবায়নে দ্রুত কাজ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এদিকে সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল রবিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন। এতে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সাম্য হত্যার 5 দিন হয়ে গেলেও এখনও প্রকৃত অপরাধীদের গ্রেফতারে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্য হত্যা নিয়ে নীরবতা অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ছাত্রদল নেতারা। যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতা পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় জহিরুল হক জনি ও আনোয়ার হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ঢাকাবাসীর। সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একজন সৎ আদর্শিক নেতা, এই জন্য ইশরাককে দিলে চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য ইশরাককে তারা ভয় পায়। আমরা ওই তালবাহানা আমরা বরদাস্ত করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই নগরবাসীর জনজীবনে যাতে সে সঠিকভাবে সব দায়িত্ব পালন করা, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দেওয়া হোক। উনি তো লিগ্যাল নগর পিতাকে তার চেয়ারে বসে দেব ইনশাআল্লাহ। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। ইশরাক হোসেনকে দ্রুত শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এই প্রথম গ্যাজেট হওয়ার পরে শপথ হচ্ছে না, এই সমস্যাটা কোথায় আমরা জানি না। এই জটিলতাটা আমি সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইশরাক সাহেব যে নির্বাচন করছে, ওনাদেরকে আমরা ভোট দিচ্ছি। আমরা তো জানি যে আমরা ভোট কাকে দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে সরকার সব কিছু জানে বুঝে সরকার থাকা সত্ত্বেও ওনাদেরকে এই বৈধতা দিচ্ছে না এবং শপথটা করাইতেছে না। এখন মন্ত্রণালয় মানতেছে না, এটা আমরা বুঝতেছি না। কারণ কি, মন্ত্রণালয় তো বোঝা উচিত যে সে তো আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, সে তো সরকারিভাবে নির্বাচিতভাবে হয়েছে। তাহলে সরকার কি করতেছে এটা বুঝতেছি না আমরা। দাবি মানা না হলে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ওপর মন্ত্রণালয়ের এমন প্রভাব থাকলে আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেবে বলেও সংশয় তাদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বন্দর করিডোর নিয়ে আলোচনা চললেও নির্বাচনের কোনো আলাপ নেই। নির্বাচনে যত দেরি হবে তত অস্থিরতা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন। আদালতের আদেশের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে সমস্যা কোথায়, এমন প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সারওয়ারের রিপোর্ট।
সমসাময়িক বেশ কিছু বিষয়ে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে দেশ পরিচালনার ভার তুলে দেয়া, কিন্তু সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা দক্ষিণের মেয়র যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে বেশ ভালো আছেন, তবে 6 বছরের কারাজীবনে তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্চ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু করেছে কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 1996 থেকে 97 সালে 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে 2007 সালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। শেখ হাসিনার আবেদনে 2010 সালে মামলাটি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে 5452 দিন বিলম্বনা মার্জনা চেয়ে রবিবার লিভ টু আপিলের আবেদন করেছে দুদক। আবেদনের শুনানি হবে 15 জুলাই। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। অ্যাকর্ডিংলি আমি লিভ পিটিশন ফাইল করেছি। এইটা গত 17 মার্চ চেম্বার কোর্টে এসেছিল। চেম্বার কোর্ট আজকে ফিক্স করেছিল ফর হিয়ারিং বিফোর ফুল কোর্ট। তো আজকে অ্যাপিলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে এটা এসেছিল। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানেও নেমেছে দুদক। এর নেতৃত্ব দেবেন সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান। এদিকে মৌলভীবাজারে দুদকের গণশুনানি শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার অনেক সম্পদের তথ্য গোপন করেছেন। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের সন্তানসহ স্বজনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান এবং 2 কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে আবেদন করেন হারুনা রশিদ নামের এক ব্যক্তি। মামলার আসামিরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসউদ চৌধুরী, কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও আবুল হাসান
মঞ্জুর এবং সাবেক দুদক সচিব ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। অভিযোগে বলা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আইনজীবী মোহাম্মদ হোসেন আলী খান জানান, দেশের প্রচলিত আইনে যা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। আগামী 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, অনুমোদিত এডিপি আগের অর্থবছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। আসছে বাজেট চলতি অর্থবছরের চেয়ে ছোট করে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। আগামী বছরে দেশের উন্নয়ন পরিকল্পনায় কি থাকছে সেটি নির্ধারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার বৈঠক করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। বৈঠকে চলতি অর্থবছরের চেয়ে বরাদ্দ কমিয়ে আসছে অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থবছরে মোট বরাদ্দের 69.93% থাকছে পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি সহ 5টি খাতে। বরাবরের মতো পিছিয়ে আছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার নতুন কোনো মেগা প্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় এবং অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে বলেও জানান তিনি। প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট। এবার আমরা বরং বাজেটকে, আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি এবং প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয়। কাজেই আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে, আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততর হবে এবং সেগুলোতে অপচয়, অনিয়ম কম হবে বলে আশা করছি। যে ব্যবস্থাগুলো নিচ্ছি সে কারণে। আসছে বাজেটের আকার কিছুটা ছোট হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। বাজেটের কৌশলটা হলো যে এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা। সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। আর্থিক খাতে চাপ থাকলেও সরকার জ্বালানির বকেয়া পরিশোধ করেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় নেওয়া হয়েছিল। পরে বিকেল 4টায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে রবিবার ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যের জামাত ইসলামীর প্রতিনিধি দল।
এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে, তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক, আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল লুটপাটের, আগে তাদের বিচার হওয়া উচিত। সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এর কথা বলেন। আওয়ামী লীগে নিষিদ্ধের বিষয়টিকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। গণহত্যা লুটপাটের জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার হোক, এটা এখন দেশের সবাই চায় বলেও মন্তব্য করেন তিনি। ডাইনামিক লিডারশিপ চিন্তা চেতনা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং ওনার সঠিক সিদ্ধান্ত দিয়েছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দলকে ইউনাইট করে রেখেছে। তৃণমূলের আজকে নেতাকর্মী তারেক রহমান কবে আসবে? নর্দার্ন ইউনিভার্সিটির পরিচালক এস কে মাহবুবুর রহমানকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে তুলে নেওয়ার চেষ্টা করার সময় বেশ কয়েকজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। মাহবুবুর রহমানের স্বজনরা জানান, রবিবার সকালে মিরপুর 12 নম্বরের বাসা থেকে সিএনজিতে করে কর্মস্থলে রওনা হন নর্দার্ন ইউনিভার্সিটির পরিচালক মাহবুবুর রহমান। সিরামিক এলাকার কাছাকাছি গেলে তার সিএনজি আটকে দেয় একটি কালো রঙের মাইক্রোবাস। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী তাকে টেনে হিঁচড়ে কালো গাড়িতে তোলার চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে মাহবুবুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী অপহরণকারীদের আটক করে থানায় সোপর্দ করে। পরে ঘটনার বিস্তারিত জানতে মাহবুবুর রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। চট্টগ্রাম শহরের সবুজায়নের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিসিসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি এক যুগান্তকারী সমঝোতা স্মারক সই করেছে। এই চুক্তির মাধ্যমে আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত খেলার মাঠটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশুবান্ধব একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে রূপ দেওয়া হবে। ইউসিবির প্রধান কার্যালয়ে এক আয়োজনে এই সমঝোতা স্মারক সই হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ এতে সই করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও, 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আজ ব্লকেডের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ, গণতন্ত্রে ফেরার লক্ষণ নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দুদকের সাবেক চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।